পঞ্চম ডুকলি মহকুমা সম্মেলনের এই উদ্বোধনী সভার শ্রদ্ধেয় সভাপতি তথা এই সম্মেলনের প্রস্তুতি কমিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর একাধিক সদস্যবৃন্দ, রাজ্য কমিটির সদস্যগণ এবং এই সম্মেলনের যারা প্রতিনিধি কমরেডগণ, জেলা কমিটির সদস্য এবং এই উদ্বোধনী সভায় আরও যারা আমাদের বন্ধু সহযোদ্ধা এবং কমরেডরা এসেছেন, আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সারা পৃথিবীব্যাপী যে দক্ষিণপন্থা রাজনীতির একটা দাপুটে হাওয়া, তার সাথে কর্পোরেট শোষণের যে যুগলবন্দি, যা বিগত 10 বছরে, এর আগেও ছিল অবশ্যই, আমাদের দেশে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনজীবনের উপরে বহুবিধ যে সমস্যা, আক্রমণ প্রায় প্রতিদিন নতুন নতুন কায়দায় যখন আরও বেশি সংগঠিত করছে, এরকম একটা সময়েতে আমাদের পার্টির 24তম মহাসম্মেলনকে তথা পার্টি কংগ্রেসকে সামনে রেখে সারা দেশে আমাদের এই সম্মেলন প্রক্রিয়া, আমাদের পার্টির গঠনতন্ত্র, এটাকে অনুসরণ করে আমরা সংগঠিত করছি। আপনারা জানেন সারা দেশে আমাদের পার্টির সভ্যর সংখ্যা এই সময়েতে প্রায় 10.5 লাখ। ব্রাঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি অবধি, তার ভেতরে অঞ্চল, কোনো রাজ্যে এরিয়া কমিটি, জোনাল কমিটি, মণ্ডল কমিটি, আমাদের রাজ্যেও এরকম মহকুমা কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি। তো এরকম প্রায় 1 লক্ষ ইউনিট, অর্থাৎ এই 10.5 লক্ষ আমাদের পার্টির সদস্যগণ, তারা এরকম 1 লক্ষ বা তার চেয়ে বেশি এরকম সম্মেলন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই পার্টি কনফারেন্সের সাথে যুক্ত হবেন। তো আমাদের এই সম্মেলন গঠনতন্ত্রকে অনুসরণ করে 3 বছর অন্তর আমাদের এই কর্মসূচি হলেও এটা মোটেই কোনো একটা আনুষ্ঠানিক ব্যাপার নয়। তার মধ্য দিয়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যে অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের দেশে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যে কর্মসূচি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে একদিক থেকে রাজনৈতিকভাবে দেশের জনগণকে
সুশিক্ষিত করা, সচেতন করা। অন্যদিক থেকে সেই রাজনৈতিক লক্ষ্যকে সফল করার জন্য কিভাবে আমাদের পার্টি এটাকে সাংগঠনিক দিক থেকে আমাদের দেশের যে বৈশিষ্ট্য তার নিরিখে আমরা এটাকে সংগঠিত করে তুলব, এই সম্মেলন সেই প্রক্রিয়ারই অঙ্গ। তো আপনারা জানেন, পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হওয়ার পর তার ৭৪ বছর বাদে ১৯৯১ ইংরাজিতে প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন তা ভেঙে যায়। ইতিমধ্যে এগুলি নিয়ে অনেক চর্চা হয়েছে, সাধারণের মধ্যেও এটা হয়। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের কাছে এই যে বিপর্যয়, এটা মার্ক্সবাদের বা লেনিনবাদের বিপর্যয় নয়, সোভিয়েত কমিউনিস্ট পার্টি তাদের আভ্যন্তরীণ দুর্বলতার ফলে সেই ঘটনা। সেই ৯১ সালের পর গত ৩ দশক সময়ের চেয়ে বেশি সময় ধরে এটা দাপট চলছে কর্পোরেটের। তার সাথে দক্ষিণপন্থা রাজনীতি, কখনো সাম্প্রদায়িক, এটা ধর্মীয় সাম্প্রদায়িক বা অন্য সাম্প্রদায়িকতার অস্ত্র নিয়ে, বিষ নিয়ে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে না, আমরা দেখি এই ধনতন্ত্রকে অর্থাৎ সমাজতন্ত্রকে দাবিয়ে রাখার জন্য তাদের যে চক্রান্ত বা কারসাজি, এটাকেই নানাভাবে সাহায্য করে সেখানে আসছে। কিন্তু তার মধ্যে আমরা দেখি আমাদের দেশসহ সারা পৃথিবীতে আজকে ধনতান্ত্রিক ব্যবস্থা তার যে সর্বোচ্চ ধাপ, সাম্রাজ্যবাদী ব্যবস্থা, আজকে তারা সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয় ঘটাতে পারলেও সেখানে পৃথিবীর কোনো দেশেই তাদের স্ব দেশেরই হোক বা কোনো অঞ্চলের মানুষের প্রগতিতে বিকল্প কিছু দেখাতে পারেনি। যা কিছু হয়েছে আজকে কর্পোরেটদের নতুন ভাষা বা নতুন ট্যাকটিক্স, সেটা কি? অস্টেরিটি ড্রাইভ, ব্যয় সংকোচ। কাকে করতে হবে? শ্রমিক শ্রেণীকে, গরিব মানুষকে তাদের বরাদ্দ ছাঁটাই করতে হবে। অতিরিক্ত সময়, সেই ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম এবং ৮ ঘন্টা বিনোদন ইত্যাদির জন্য যে মানবিক জয় লাভ করেছিল, তার ভিত্তিতে পৃথিবীর দেশে দেশে, আমাদের দেশেও সেই শ্রম আইন তৈরি হয়েছে। কিন্তু আজকে আমাদের দেশেরও বুর্জোয়া শক্তির, দেশের প্রগতির নামে, বিকশিত ভারতের নামে দাওয়াই কি? ৮ ঘন্টা জায়গাতে 11 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করতে হবে। তার উপরন্তু বিগত ৭.৫ দশকে অর্জিত যতগুলো অধিকার শ্রমিকদের, এগুলি ছাঁটাই কর। গতকালই আমাদের দেশে সারা দেশব্যাপী কৃষক এবং শ্রমিক সংগঠন যৌথভাবে
সে ঐতিহাসিক কৃষক আন্দোলনের, শুধু কৃষক আন্দোলন বললে ভুল হবে, কৃষক এবং শ্রমিক আন্দোলনের দিবসকে সামনে রেখে চেতাবনী দিবস উদযাপন করা হয়েছে এবং সেখানে মূল বক্তব্যটা কি? এই যে মোদী সরকার আসার পর প্রতি বছর আমাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটছে 12 থেকে 16-17% হারে। মোদী সরকার বলছেন নানা ধরনের ইনসেন্টিভস, মুখরোচক মিডিয়া, কর্পোরেট মিডিয়া নাম দিয়েছে ফ্রিবিস, অর্থাৎ জনগণকে মুফতে অনেক স্কিম দিচ্ছে জনকল্যাণে। কিন্তু সেগুলি কি? এটা কৃষকদের যে দাবি মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্ষেত্রে হোক বা শ্রমিকদের জন্য ইনসেন্টিভসের ক্ষেত্রেতে হোক, যেখানে মুদ্রাস্ফীতি ঘটছে 12 থেকে 16-17% হারে, সেখানে সরকার যৎসামান্য যে সাবসিডি দিচ্ছে এটা 2 থেকে সর্বাধিক 7%, অর্থাৎ 10% ব্যবধানে এই দেশের গরিব মানুষের উপরে অর্থনৈতিক চাপ সেখানে বাড়ছে। তার বিরুদ্ধে লড়াই করছে কারা? হ্যাঁ, এই সাম্প্রতিক নির্বাচনগুলোতেও ভারতীয় জনতা পার্টিকে সরকার থেকে হটানোর জন্য অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল লড়াই করেছে, আমরাও সামিল হয়েছি সেই জায়গাতে রাজনৈতিক একটা কৌশলগত অবস্থান হিসাবে। কিন্তু যে এই মোদী সরকারের এই জনবিরোধী, কৃষক শ্রমিক বিরোধী এই নীতির বিরুদ্ধে সেরকমভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেতে অন্য কোনো রাজনৈতিক দলের সেখানে ভূমিকা সেখানে দেখা যায় না। তো সেই কারণে কমিউনিস্টরা, বামপন্থীরা আজকে কি আরএসএস কি ভারতীয় জনতা পার্টি তার সামনে সবচেয়ে বড় শত্রু। কদিন আগে বিজয়া দশমীর দিনে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, সে 1925 সাল থেকেই একটা রেওয়াজ, যিনি সরসংচালক, তিনি বক্তৃতা করেন নাগপুর থেকে। এবারে যে তার বক্তৃতা, সে বক্তৃতা যদি কেউ অনুসরণ করেন, তার সারবস্তু দেশের সবচেয়ে বড় শত্রু কমিউনিস্টরা, বামপন্থীরা। এবং আরো ইঙ্গিত দিয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা সেরকমভাবে কমিউনিস্ট পার্টির সদস্য নন, কিন্তু ন্যায়ের পক্ষে, বিজেপি সরকারের কর্পোরেট প্রীতি এবং জনগণের উপরে যে আজকে এই শোষণ নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন। সিএএ হোক, কৃষাণ বা কৃষাণ শ্রমিক বিরোধী যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে, ওই সংবিধানের মূল স্তম্ভকে খতম করে দেওয়ার জন্য যেভাবে অসাংবিধানিকভাবে 370 দ্বারা তুলে দিয়েছে, বা ইলেকশন বন্ডের নামে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে, তার বিরুদ্ধে যারা কথা বলেন, মোহন ভাগবত বলছে এরা সব কমিউনিস্ট, আরবান নকশাল। ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই আরবান নকশালদেরকে হটাতে হবে। এবং এটা শুধু নাগপুর থেকে না, এই সেদিনও
এখানে ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেদিন নরেন্দ্র মোদীর মন কি বাত ছিল। মন কি বাত, সেখানে কিছু লোককে আসতে হয়, বিশেষ করে যারা এই সময়েতে যারা সুবিধাভোগী, চেহারা দেখাতে হয়, মিডিয়ার কিছু লোক থাকে। তো মন কি বাত বলেছেন নরেন্দ্র মোদী তার বিদেশ যাত্রা সাফল্য, তার অর্থনৈতিক কর্মসূচি ইত্যাদি। কিন্তু এখানেও ডক্টর মানিক শাহর বক্তব্য কি? কমিউনিস্টরা অসত্য কথা বলে, কমিউনিস্টরা জনগণের সামনে দাদা তৈরি করে, কমিউনিস্টরা কখনোই দেশপ্রেমিক রাষ্ট্রবাদী ছিলেন না। আজকে যখন আমরা এই সম্মেলনে মিলিত হয়েছি, আমি বিশেষ করে এটা বলতে চাইছি আমাদের নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের আমাদের বন্ধুরা বিভিন্ন কারণে, এটা এই নয় যে কমিউনিস্ট পার্টি নতুন প্রজন্মকে সেরকমভাবে ধরার জন্য তার সে কর্মসূচি নেই, তা নয়। কিন্তু আজকে এই তথাকথিত উদারবাদী যে রাজনীতি, এই যে বেসরকারীকরণ, উদারীকরণ, এটা শুধু অর্থনৈতিক কর্মসূচি না, যে কিভাবে জনমনকে বিষিয়ে দিয়ে যুব সমাজকে সেখানে আত্মকেন্দ্রিক করে তোলা যায় তাদের সামনে। অর্থাৎ তুমি যদি বাঁচতে পারো তাহলে তোমার বাপের নাম তুমি বলতে পারবে, তুমি না বাঁচলে তোমার বাপের নাম কোত্থেকে থাকবে। এই সমস্ত কারণে যে মিডিয়া থেকে শুরু করে এমনভাবে এগুলো মেশাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই, বা সবার জন্য প্রযোজ্য এটা, যে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস শুধু একটা ঘটনাই বলবো। 1943 ইংরেজিতে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হওয়ার পর আপনারা জানেন সেই ব্রিটিশ আমলে এবং পরবর্তী সময়েতেও সেখানে নানাভাবে আড়ালে থেকে একদিকে দেশের স্বাধীনতার আন্দোলন, আরেক দিক থেকে দেশের এই বুর্জোয়া সামন্ত ব্যবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য দুটি কাজে একসাথে সেখানে করতে হয়েছিল। সে অবস্থাতেই 1943 ইংরেজিতে সারা দেশে অবিভক্ত ভারত, সেই আজকের ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবটা মিলিয়ে মাত্র 16,000 পার্টি মেম্বার। সেই 16,000 পার্টি মেম্বারের মধ্যে 143 জন প্রতিনিধি, প্রথম কংগ্রেস, তারা যে প্রতিনিধি পরিচিতিপত্র লিখেছেন, ক্রেডেনশিয়াল রিপোর্ট, কে কত বছর জেল খেটেছেন, 143 জন প্রতিনিধি তারা জেল খেটেছেন 411 বছর। অর্থাৎ এমন একজন প্রতিনিধি ছিলেন না যিনি স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের গুলি খাননি, জেলে যাননি, তার নামে এফআইআর হয়নি। আমরা সেই ঐতিহ্যের ধারক, সে ঐতিহ্যকে বহন করে আজও আমাদের সে লড়াই চলছে। সে কারণেই মোহন ভাগবত থেকে শুরু করে ডক্টর মানিক সাহা প্রতিনিয়ত কমিউনিস্টদের বিরুদ্ধে সে কুৎসা, সে রটনা তারা চালাচ্ছে। এতে আমাদের বিচলিত হলে চলবে না। এটা প্রমাণ করে আমরা আমাদের মতাদর্শে, আমাদের লক্ষ্যে অবিচল আছি বলেই আমাদের উপরে এই আক্রমণ। এখন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের সরকার অতি দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক
আর তার পরম সহযোগী হল এই দেশের একচেটিয়া পুঁজিপতিরা। কি ধরনের তাদের সখ্যতা, কি ধরনের তাদের যে গাঁটছাড়া যে বন্ধন কত অটুট। এই যে গত পরশুদিন আমাদের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, প্রথম দিন, তার কদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত আমাদের দেশের প্রধানমন্ত্রীর সবচেয়ে পরম মিত্র একচেটিয়া পুঁজি আদানি, তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও বিষয়টা হয়তো সাধারণ মানুষের কাছে আর আমরা যারা বামপন্থী আমাদের কাছে একটু খটকা লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাম্রাজ্যবাদী দেশ, সেখানে কট্টর আরেকজন সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ কদিন বাদেই রাষ্ট্রপতির ক্ষমতা চেয়ারে বসবেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জয়ও সেখানকার আদালত থেকে শুরু করে সবকিছুকে এখন থেকে প্রভাবিত করতে শুরু করেছে। সেই দেশে কি করে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এদেশের প্রধানমন্ত্রীকে তার ফ্রেন্ড, তার বন্ধু বলে দাবি করেন, এবং নরেন্দ্র মোদীও খুবই প্রসাদ লাভ করেন ডোনাল্ড ট্রাম্পকে তার বন্ধু হিসাবে জাহির করে। এরকম একটা রায় বেরোতে পারল মার্কিন আদালতে। এটাই ভারতের কমিউনিস্ট পার্টির বর্তমান সময় সম্পর্কে, বর্তমান ব্যবস্থা সম্পর্কে যে আমাদের চারটা কন্ট্রাডিকশন, চারটা দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব বিরাজমান, এই দ্বন্দ্ব শুধু মালিক এবং শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব না, এই দ্বন্দ্ব শুধু যে উন্নয়নশীল দেশের সাথে সাম্রাজ্যবাদী দেশের দ্বন্দ্ব না, এই দ্বন্দ্ব সাম্রাজ্যবাদী দেশ এবং সাম্রাজ্যবাদী দেশের মধ্যেও। অর্থাৎ যে এই দেশের একজন কর্পোরেট, একচেটিয়া পুঁজি, তারা মার্কিন স্বার্থকে পেছনে ফেলে এগিয়ে যাবে, এটা দুই রাষ্ট্রের যারা প্রধান তারা মিত্র হলেও তাদের আশীর্বাদ পুষ্ট শক্তি এরা এটা মেনে নিতে পারে না। এবং আদানির বিরুদ্ধে অভিযোগটা কি? আদানি কিন্তু গিয়ে আমেরিকাতে গিয়ে সেখানে কোনো শেয়ার কেলেঙ্কারি করেনি, হয়তো করেছে অন্য জায়গায়। এই রায়টা ভারতে আদানির কিছু কার্যকলাপের জন্য কি করেছে, যে ভারত সরকার না, সারা পৃথিবীতে এখন বিকল্প ঊর্জা, বিকল্প বিদ্যুৎ তৈরি করার জন্য একটা প্রতিযোগিতা, আরও কিভাবে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার করা যায়, বিশেষ করে সৌরশক্তিকে আহরণ করে কিভাবে অল্টারনেটিভ পাওয়ার জেনারেট করা যায়। ভারত সরকারও প্রচুর টাকা সাবসিডি দিচ্ছে। গৌতম আদানি সেই জায়গাতে ভারতবর্ষের কিছু রাজ্যের অফিসারদেরকে প্রায় 2200 কোটি টাকা ঘুষ দিয়ে বরাত দিয়েছেন। হয়তো সে জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি তারাও প্রতিযোগিতায় ছিলেন, তারা পাননি, বা তাদের পুঁজি এখানে খেটেছে, সেই সংস্থাগুলো আদানির কাছে হেরে গেছে। আর গত 25 তারিখে সেখানে এই আদানির নামে কোনো সদস্য যে আদানির এই ঘটনার তদন্ত করতে হবে, আলোচনা করতে হবে, এটা আলোচনার সুযোগই পায়নি। শুধু কথা উঠেছে, আদানি শব্দটাই পুরো উচ্চারণ করতে পারেনি। এতে মুলতবি, একদিনের জন্য না, সাধারণত মুলতবি হয়
1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, বা সকালের জন্য, বা বিকালের জন্য, বা একদিনের জন্য, এটাই হয়। একসাথে 2 দিনের জন্য মুলতবি। এই ঘটনা কি প্রমাণ করে যে কর্পোরেটদের সাথে গাঁটছাড়া আজকের মোদী সরকারের এবং স্বয়ং মোদীর। এবং তিনি তখনও সংসদের কক্ষে ঢুকেননি, করিডোর দিয়ে আসছেন। সাংবাদিকরা দাঁড়িয়ে থাকে সবসময়, এবং সেখানে বলে দিচ্ছেন যে না, এরকম একটা ঘটনা হলো, মুলতবি হয়ে গেল, বেরিয়ে যাওয়ার সময় বললে এক হতো, যে প্রবেশের পথে বলছেন যে একদল উগ্রপন্থী হাইজ্যাক করার চেষ্টা করছে আমাদের পার্লামেন্টকে। তো কোথায় যাচ্ছে? তাদের বিরুদ্ধে এই দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ না করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো সুসংগঠিত না করে আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং সেই জায়গায় আপনারা জানেন, এই স্তরে যারা আজকে আপনারা ডেলিগেট হয়ে এসেছেন, প্রত্যেকের সম্পর্কে ওয়াকিবহাল। আমাদের পার্টি 3 বছর অন্তর অন্তর আমরা যখন সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেসে মিলিত হই, সেখানে একদিক থেকে সাংগঠনিক পর্যালোচনা তো হবেই, অর্গানাইজেশনাল রেজুলেশন বা রিপোর্ট তার উপর তো চর্চা হবেই। কিভাবে আমরা আরো এগিয়ে যাব, তার সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন কি হবে আগামী 3 বছরের জন্য। তো এই বিষয়ে আমি আপনাদের অবগতির জন্য বলছি, 64 সাল অর্থাৎ অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হবার পর আমাদের যতগুলো পার্টি কংগ্রেস হয়েছে, সেই পার্টি কংগ্রেসের মধ্যে গিয়েই শুধু এই পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনের পর্যালোচনা, অর্থাৎ সেখানে আলোচনার ব্যবস্থা হয়, এবং আগামী 3 বছরের জন্য নতুন পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, আর সেই পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন এটাকে সফল করার জন্য সংগঠনকে কিভাবে আমরা সাজাবো। এই 24তম পার্টি কংগ্রেসে এতে একটা পার্টির কেন্দ্রীয় কমিটি একটা নতুন ব্যবস্থা আনছে। সেটা হলো, পার্টি কংগ্রেসের আগেই পার্টির কেন্দ্রীয় কমিটি এই পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনের পর্যালোচনা, অর্থাৎ যে গেল 23তম পার্টি কংগ্রেস কন্নুরে যে হয়েছিল কেরালায়, সেখানে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য একদিক থেকে আমাদের পার্টির স্বাধীন ভূমিকাকে আরো শক্তিশালী করা, বামপন্থী দলগুলোর শক্তি আরো বাড়ানো, এবং তার সাথে যেহেতু এককভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা এই দেশের বামপন্থী দলগুলো এই মুহূর্তে তার সে শক্তি নেই, বা এই মুহূর্তে তারা সবচেয়ে বড় বিষয়ে আক্রান্ত, সেই জায়গায় সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বিজেপিকে ঠেকানোর জন্য যে রাজনৈতিক সংগ্রাম, এটাকে
আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। এ বিষয়ে আমাদের পার্টি ইতিমধ্যেই গেল কেন্দ্র কমিটির মিটিংয়ে তার পর্যালোচনা সর্বসম্মতিক্রমে সম্পন্ন করেছে এবং বিগত বছরগুলোর ন্যায় এবার আগামী দিনের জন্য যে আমাদের এই খসড়া রাজনৈতিক রণকৌশলগত প্রস্তাব আসবে, সাথে কেন্দ্রীয় কমিটির এই পর্যালোচনা দুটো জুড়ে দেওয়া হবে। এর উপর আমাদের 10.5 লক্ষ পার্টি মেম্বার ব্যক্তিগতভাবেই হোক বা সমষ্টিগতভাবে বা ইউনিটগতভাবে 2 মাস আগে এটা পাবলিক ডোমেনে আমাদের পত্রিকাগুলোতে দেয়া হবে, এর উপর আলোচনা অংশগ্রহণ করবেন। তো আজকের এই কনফারেন্সে মহকুমা কমিটি কনফারেন্স বা রাজ্য কমিটি কনফারেন্সে নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হবে যে বিগত সম্মেলনের এই পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনকে রূপায়িত করার জন্য আমরা আমাদের স্ব ক্ষেত্রে স্ব রাজ্যে কতটুকু সাফল্য অর্জন আমরা করতে পেরেছি। আমাদের ত্রিপুরার প্রেক্ষিতে সেই জায়গায় আমরা কতটুকু এগোতে পেরেছি, আর এই সাফল্য অর্জন করতে গেলে পরে যেটা প্রয়োজন, আমাদের সংগঠনকে আরো মজবুত, আরো ক্ষুরোধার, রাজনৈতিক এবং মতাদর্শ দিক থেকে আরো বেশি সচেতন এবং আরো ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছা, আমাদের সে বিষয়ে কতটুকু আমরা এগোতে পারলাম সে আলোচনা সেই ব্রাঞ্চ থেকে লোকাল থেকে আজকে মহকুমা থেকে জেলা, রাজ্য অবধি আমরা এটা সংগঠিত করব। তার মধ্যে যদি কেউ পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন যদি মনে করেন যে না, আমি তো আর কেন্দ্রীয় সম্মেলনে যাব না, এখানে আমার কিছু বক্তব্য রাখবো, নিশ্চয়ই এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মূলত আলোচনা হবে যে আমাদের রাজ্যের প্রেক্ষিতে আমরা কতটুকু এগোতে পেরেছি। তো সেক্ষেত্রেতে যদি আজকে আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলী বা রাজ্য কমিটির তার যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং বা ব্যক্তিগতভাবে বিগত 3 বছরে আমরা আমাদের রাজ্যে এই লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রেতে আমরা কিভাবে আমরা কাজ করতে পেরেছি, নিশ্চয়ই এই ক্ষেত্রেতে আমাদের সাফল্য আছে, অনেক সাফল্য আছে। কিন্তু এটাও বলবো, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিস্থিতির যে পরিবর্তন ঘটছে, এই পরিস্থিতির পরিবর্তন দুটো পথে। একটা হলো আমাদের দেশের শাসক বর্গ বা এই রাজ্যের যে শাসক জোট অবশ্যই জনগণের হিতে, এই রাজ্যের কল্যাণে এরা সেরকমভাবে কাজ করবে এটা কখনোই হতে পারে না। কারণ তাদের রাজনৈতিক মতাদর্শগত বা চরিত্রগতভাবেই তারা জনবিরোধী। ব্যক্তিগতভাবে কেউ হতে পারেন একটু মানুষের দরদি, কিছু ভালো কাজ করতে চান, কিন্তু মতাদর্শগতভাবে এবং নীতিগতভাবে তারা কখনোই বামফ্রন্টের বা সিপিএমের বিকল্প হতে পারে না। তাদের প্রতিটি কাজ হবে জনবিরোধী, বড়লোক তথা কর্পোরেটদের স্বার্থে এবং আমজনতার বিরুদ্ধে। তো স্বাভাবিক তাদের সেই
কাজের জন্য, তাদের সেই চরিত্রের জন্যই তারা জনবিচ্ছিন্ন হবে। আজকে যদি আমরা ত্রিপুরার যে আমরা দেখি, শুধু গত 3 বছর নয়, যেহেতু 18 সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় ক্ষমতা এসছে, তখন থেকে তাদের নীতি কার্যকর হচ্ছে। স্বাভাবিকভাবেই তখন থেকে আমাদের মূল্যায়ন করতে হবে এরা কিভাবে সরকারে এসছে। যে বামপন্থী ফ্রন্ট সরকার 18 নির্বাচনে তাদের প্রচার, 25 বছর বামফ্রন্ট কোনো কাজ করেনি। 25 বছর ত্রিপুরার যে শিক্ষা সম্প্রসারণে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে, কৃষি এবং শিল্প এখানে কখনোই সেরকমভাবে ছিল না, তার বুনিয়াদ গড়ার ক্ষেত্রেতে, এবং সামগ্রিকভাবে এই রাজ্যের আর্থসামাজিক কাঠামোর ভিত গড়ে তোলার জন্য কিচ্ছু কাজ করেনি। ঘুণাক্ষরেও অমিত শাহ তখন বিজেপি দলের সভাপতি ছিলেন, তিনি বারবার এসছেন। তখন প্রধানমন্ত্রীও নির্বাচনী জনসভার বাইরেও বার কয়েক এসছেন। একটিবারের জন্য ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কিছুই করেনি। 25 বছর ত্রিপুরাকে তারা পেছন দিকে ঠেলে দিয়েছে, শিক্ষা স্বাস্থ্য উন্নতির জন্য কাজ করেনি, এই কথা একবারের জন্য তারা বলেনি। কি বলেছে? বামফ্রন্ট সরকার সিঙ্গেল ইঞ্জিনের সরকার, আর ত্রিপুরার যে বিজেপির সরকার হলে পরে এটা ডাবল ইঞ্জিনের সরকার হবে। ডাবল ইঞ্জিনের সরকার শুধু বামপন্থী সরকারের চাইতে ডাবল কেন, ডাবল কাজ করবে। আর শুধু মৌখিক প্রতিশ্রুতি না, ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে লিখিত পরিতভাবে তাদের তাবর তাবর নেতাদের পাঠিয়ে এই ত্রিপুরার মানুষকে হাতে নেওয়ার জন্য এগুলোই বলেছেন, আপনারা ভিডিও রেকর্ড করুন, ঘুমা ঘুমাকে চালানা। ওই 10,323কে বলেছে, বেকার যুবকদের বলেছে, সাধারণ মানুষকে বলেছে। বামপন্থী সরকার 25 বছর লাগাতার ছিল, স্বাভাবিকভাবেই একেবারে প্রবলভাবে না হলেও একটা অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধী একটা ছিল, স্রোত ছিল, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে। যে প্রজন্ম অতীত ত্রিপুরা দেখেনি, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে, তাদেরকে প্রভাবিত করেছে, সাথে মধ্যবিত্তদের। সমস্ত ক্ষেত্রেতে ভিশন ডকুমেন্টের সে প্রতিশ্রুতিগুলো মানুষ দেখছে আজকে নিজের চোখে, নিজের অভিজ্ঞতায়, নিজেদের যে ভাগ্য বিলম্বিত অবস্থার মধ্য দিয়ে সবটা বিপরীত, এবং তার পরিণতি কি? একটা সময় মোহগ্রস্ত হয়ে এই ভিশন ডকুমেন্ট কার্যকরী হবে, তারা লাভবান হবেন, রাতারাতি চাকরি পেয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে যাবে, এগুলো ভেবেছিলেন। এরা পরোয়া করেনি সিপিএমের উপরে, বামপন্থীদের উপরে নৃশংস আক্রমণ তারা নামিয়ে এনেছিল, এবং একটা বাহিনী তৈরি হয়েছিল যার নাম অটোমেটিক পড়ে গিয়েছিল বাইক বাহিনী। আজকে শত চেষ্টা করেও, হ্যাঁ, 2-4টা এরকম কর্মসূচিতে, বিশেষ করে ওই ভোটে রিগিং, বুথ দখলে এখনো কিছু লোক তারা আনতে পারে, কিন্তু 18-তে, 19-এ বা 20-তে প্রথম দিকটায়
যেরকমভাবে তারা সর্বত্র তাদের সেই প্রভাব বিস্তার করতে পারবো, আজকে সেগুলো পারছে না। কারণ মানুষ এটা সবটাই আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার কারণে বাধাপ্রাপ্ত হয়ে বা সেরকমভাবে চ্যালেঞ্জড হয়ে এগুলো তারা থামিয়ে দিয়েছে তা নয়। হ্যাঁ, কিছুটা তো অবশ্যই আছে, তার প্রভাব তো আছেই, কিন্তু তার চেয়ে বেশি হলো যে বুর্জোয়াদের এই শক্তির, এটা বিজেপির ক্ষেত্রেতেও প্রযোজ্য এবং একইভাবে ত্রিপুরা মথা এই পাহাড়ে জাতিগত আবেগের যে একটা উন্মাদনা তৈরি করে দিয়েছিল যে না, রাজার ছেলে এসছে, তার পক্ষে অসম্ভব কি, সে যা চাইবে তাই করতে পারবে। আজকে সে উন্মাদনা কমেছে, কমতে বাধ্য। তো এই পরিস্থিতি একটা নতুন একটা আবহাওয়ার, নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে, যা আমাদের কর্মসূচিকে, আমাদের লড়াইকে, আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে তা সহায়ক। এটাকে পুঁজি করে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই হোক বা ত্রিপুরাজ্যের মধ্যে সে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেতে আরো বেশি সংখ্যক জনগণকে লড়াইয়ের ময়দানে টেনে আনার ক্ষেত্রেতে হোক, সমস্ত ক্ষেত্রেতে এটা নতুন সুযোগ এটা তৈরি করে দিয়েছে। আজকে আমাদের দেখতে হবে এই সম্মেলনে আমরা এই সুযোগ থেকে কতটুকু ব্যবহার আমরা করতে পেরেছি। আমাদের সম্মেলন আমরা গঠনমূলকভাবে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ এবং অনুসন্ধিৎস বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আমাদের সাফল্যকে যেমন আমরা বিচার করব, বিচার করে থাকি কিভাবে এটাকে আরো সংহত করা যায়, পাশাপাশি আমাদের দুর্বলতা এটাকে চিহ্নিত করে কিভাবে আমরা উঠে দাঁড়াবো তাও আমরা আলোচনা করি। তো এই ক্ষেত্রেতে গতকালেই খসড়া মহকুমা এই কমিটির যে প্রতিবেদন আমাকে দেওয়া হয়েছে, যেহেতু এটা ওপেন সভা আমি সেভাবে বলছি না, তবু বলতে কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রেতে এখানে মহকুমা কমিটি যে খুবই, আমি বলবো একদম সদয়ভাবে, উদারভাবে, সরলভাবে তার দুর্বলতার কিছু দিক তারা চিহ্নিত করেছেন। আমি রিপোর্টে গিয়ে দেখেছি। সেটা কি, এই যে বিগত কিছুদিনের যদি রাজনৈতিক যে ত্রিপুরাজ্যের পরিমণ্ডলকে যদি একটু বিচার করা যায়, 2023 একটা নতুন কৌশলগত রাজনৈতিক অবস্থানের কারণে একটা আশা, ক্ষীণ আশা হলো সঞ্চারিত হয়েছিল যে না, বিজেপি আইপিএফটি জোটকে হটানো যাবে, যদিও খুব কঠিন ছিল, কিন্তু আশা করতে তো কোনো অসুবিধা নেই। এটা যখন হলো না, গোটা পার্টির উপর থেকে নিচুতলা অবধি সাময়িকের জন্য কিছু হতাশা কাজ করেছিল যে 2023-এর আগে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আমরা একটা এই কি বলে উদ্যোগ নিয়েছিলাম
শুধুমাত্র রাজ্য কমিটি, জেলা কমিটি বা মহকুমা কমিটিগুলো 1 মাস 1.5 মাস অন্তর বসলে হবে না। কারণ রাজ্য কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি, এই মিটিংটা কার মধ্যে? মিটিংটা আমাদের যারা সচরাচর বা সর্বক্ষণের কর্মী, বিশেষ করে তাদের মধ্যে মিটিং, আমাদের কোর লোকের মধ্যে। এই মিটিংগুলি যতই ঘন ঘন হোক, জনগণের মূল অংশ, তৃণমূল অংশের মধ্যে সেখানে সরাসরি সে যোগাযোগটা হয় না, সংযুক্ত হয় না। সেই সংযোগ স্থাপন করতে গেলে পরে এটা শুধু রাজ্য কমিটির আহ্বান ছিল না, এটা 2015 সালে কলকাতাতে যে সাংগঠনিক প্ল্যানাম হয়েছিল এবং তার পরবর্তী সময়তে যতগুলো পার্টি কংগ্রেস হয়েছিল, সেই পার্টি কংগ্রেসের নির্দেশিকা ব্রাঞ্চ সভা নিয়মিত বসতে হবে, কমসে কম মাসে একবার। গণসংগঠনগুলোর শুধু রাজ্য কমিটি বসলে হবে না, গণসংগঠনের অসংখ্য প্রাথমিক কমিটি, কাজে প্রাথমিক কমিটি হয়তো বা সেরকমভাবে বসা সম্ভব হয় না, কিন্তু অন্তত অঞ্চল স্তর অবধি, এটা কৃষক হোক বা নারী, এটা খ্যাতমজুর হোক বা গণমুক্তি পরিষদ, নিয়মিত বসতে হবে। আমরা সে জোর দিয়েছিলাম। দেখা গেল 23-এর নির্বাচনের, এই বিধানসভা নির্বাচনের পর, তার আগে যে একটু উন্নতি হয়েছিল এবং তার কারণে জনসংযোগ বেড়েছে, বিভিন্ন গণসংগঠনের মেম্বারশিপ বেড়েছে, মিছিল মিটিংয়ে লোক বেড়েছে। কিন্তু 23-এর পর, নির্বাচনের পর আবার এটা ভাটা পড়ে যায়। এরপর আসলো প্রায় বছরখানেক বাদে লোকসভা নির্বাচন, গত মার্চ, এপ্রিল, মেতে। তারপর আসলো পঞ্চায়েত নির্বাচন। তো স্বাভাবিক এই অবস্থার মধ্যে কোথাও কোথাও লড়াই হয়েছে, কিন্তু আহামরি সেরকম ভাবে ফলাফল হবে এটা তো আশা করা যায় না, হয়ওনি। কিন্তু তারপরও এই অবস্থার মধ্যে আমাদের এই সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা গত সেপ্টেম্বর মাস থেকে এই ব্রাঞ্চ সম্মেলন আমরা শুরু করেছি। অগাস্ট, জুলাই, অগাস্ট অবধিও নিয়মিত ব্রাঞ্চ বসানো, নিয়মিত গণসংগঠনের লোকাল কমিটি বসানো, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করানো কঠিন। এবং এই রিপোর্টও আছে যে স্থানীয়ভাবে আমাদের কোনো গণসংগঠনের সেরকম কোনো দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই কর্মসূচি আমরা সংগঠিত করতে পারিনি। এবং এখানে বলা হয়েছে যে কোনো কোনো গণসংগঠনের বা যৌথভাবে আগরতলা শহরে যদি কোনো কর্মসূচি হয়, সেখানে যে অংশগ্রহণ হয়, সে অংশগ্রহণের অর্ধেকও স্থানীয়ভাবে আগরতলার ডুকলি এলাকা কত দূর, সেখানে আমরা সে অংশের লোককে টানতে পারছি না। তো আজকের সম্মেলনে আমাদের কাছে এটাই হবে সবচেয়ে বড় বিশ্লেষণের, আত্মসমালোচনার এবং ফিরে দেখার কেন পারছি না। আজকে আমরা যখন বলছি বা চোখের সামনে দেখছি আমাদের শত্রুপক্ষ ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরামথা দুটো দলই তাদের নিজেদের ব্যর্থতায়, নিজেদের অকর্মণ্যতায়
আজকে তারা বিচ্ছিন্ন এবং অনিবার্যভাবেই কোনো দল যদি এরকমভাবে অগণতান্ত্রিকভাবে শুধু মুষ্টিমেয় ক্ষমতাশালীরা অর্থ লেপসায় মগ্ন হয়, তাদের ভেতরে কুন্দল এবং রক্তাক্ত পরিস্থিতি তৈরি হওয়া, এটা আজকে প্রায় প্রতিদিনের আমাদের চোখের সামনে আমরা এগুলি দৃশ্য আমরা দেখছি। তার সাথে দেখছি 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে জনগণের বিক্ষোভ, রাস্তা রোখো, অফিসে তালা দেওয়া, জলের জন্যই হোক বা রাস্তার জন্য, বিদ্যুতের জন্যই হোক বা ডাক্তারের জন্য, টেটের চাকরির জন্যই হোক বা ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য থেকে বাঁচার জন্য। ত্রিপুরার যে 25টা বছর বামপন্থী ফ্রন্ট সরকারের ছিল, এগুলি আমরা লক্ষ্য করিনি, আমার দেখার সুযোগ আমাদের হয়নি। আজকে হয়েছে। কেন এগুলো? আজকের অপশাসনের অনিবার্য ফল এটা। আজকে এই ঘটনাগুলো হয়েছে। তাহলে জনগণের মধ্যে ক্ষোভ আছে, তুষের মধ্যে আগুন আছে, সে আগুনকে দাবানলে ছড়িয়ে দেওয়ার জন্য সে পরিস্থিতি আছে।